হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বায়ো এলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। তো তোমরা সবাই জানো কালকে তোমাদের জেনপাস ইউজির এক্সাম, কালকে 7 তারিখ, এবং 7 তারিখে তোমাদের জেনপাস ইউজির এক্সাম। আশা করি সবাই তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো এবং তোমরা খুব টেনশনে আছো যে কালকে এক্সাম কেমন হবে, কি হবে, কি আসবে। তারপরে তো একটা টপিক নতুন আছে, সেটা হচ্ছে আমাদের যেটা নার্সিং অ্যাপটিটিউড বা হেলথ অ্যাপটিটিউড, সেইটা নিয়ে একটা কিন্তু চাপে আছো তোমরা, যে কেমন কোশ্চেন আসবে, যেহেতু এটা ফার্স্ট। তো তোমাদের একটা কথা বলি যে টেনশন নিয়ে কোনো লাভ নেই। তোমরা যা পড়েছো খুব ভালো পড়েছো এবং তোমরা সবটাই জানো, এভাবেই ধরে নাও। এবং কালকে এক্সাম যা হবে ভালোই হবে, সেটাও এই পজিটিভ থিঙ্কিং করো তোমরা, যে যা হবে ভালোই হবে, কোনো টেনশন নেই, ঠিক আছে। নতুন কোনো কিছু পড়ার দরকার নেই, যেগুলো পড়েছো সেগুলোই বারবার করে রিভিশন করো, ঠিক আছে। এবং খুব রিল্যাক্স থাকার চেষ্টা করো। কালকে সকাল সকাল যাবে এক্সাম সেন্টারে, বেশি লেট করার দরকার নেই, গিয়ে বিন্দাস পরীক্ষাটা দেবে, দেখবে খুব সুন্দর হচ্ছে পরীক্ষা। তো আজকে আমরা এই যে ক্লাস, এই ক্লাসে ওভারঅল যে নার্সিং অ্যাপটিটিউড প্লাস কিছু বায়োলজি রিলেটেড টপিক নিয়ে পড়ব, যেটা কিন্তু আমাদের এই নার্সিং অ্যাপটিটিউড বা হেলথ অ্যাপটিটিউড এর লাস্ট মিনিট সাজেশনের মতন ধরে নাও, যে আমরা একটা সামারি বা জিস্ট পুরোটা মিলে একটা কিন্তু কমপ্লিট করবো এখানে। এখান থেকেই তুমি ম্যাক্সিমাম কোশ্চিন পেয়ে যাওয়ার চান্সেস থাকবে, ঠিক আছে। একদম পুরো সিলেবাস থেকে তুলে তুলে নেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে যে পিডিএফটা দেওয়া আছে, এই পিডিএফের মধ্যে কিছু কিছু এমন আছে যেটা তোমাদের দরকার নেই, ঠিক আছে। সেই জিনিসগুলো আমি বলে দেবো কোনটা কোনটা বাদ দিতে হবে। চলো তাহলে বেশি দেরি না করে শুরু করি আজকের ক্লাস, ঠিক আছে। যেহেতু কালকে তোমাদের এক্সাম, সেই জন্য আর বেশি লেট করবো না, ফটাফট কমপ্লিট করবো আমরা এই টপিকটা। তো আমরা ফার্স্ট দেখব কিছু মসকুইটো বর্ন ডিজিজ, যেগুলো মশা দ্বারা বাহিত হচ্ছে। মসকুইটো বর্ন ডিজিজ যেগুলো হচ্ছে মশা দ্বারা বাহিত হচ্ছে, এরকম ডিজিজগুলো আমরা দেখব। তো এই ডিজিজগুলো কী কী হবে চলো আমরা দেখে নিই একটু। মশাবাহিত যে রোগগুলো আছে সেগুলো কি কি আছে, দাঁড়াও 1 মিনিট, আমি একটু সাজিয়ে নিচ্ছি। ওকে, চলো ফার্স্ট মশাবাহিত ডিজিজ একটা হচ্ছে চিকেনগুনিয়া। তোমরা নাম শুনেছো চিকেনগুনিয়া। চিকেনগুনিয়া কিন্তু একটা মশাবাহিত ডিজিজ। আচ্ছা, এর ভাইরাসের নাম কি? এটা চিকেনগুনিয়া ভাইরাস বলা হয়, ঠিক আছে। তারপর ডেঙ্গু। ডেঙ্গু হচ্ছে একটা মশাবাহিত রোগ। ডেঙ্গু রোগের কোন মশা দ্বারা বাহিত হয় এটা কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। ডেঙ্গু রোগের ভাইরাসের নাম হচ্ছে ডিইএনভি ভাইরাস, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের মশাবাহিত রোগ একটা আছে, ঠিক আছে, হচ্ছে রিফট ভ্যালি ফিভার, ঠিক আছে। সেটার নাম হচ্ছে ফিলো ভাইরাস বা ফিলোভো ভাইরাস বলা হয়। তারপর হচ্ছে ইয়েলো ফিভার। ইয়েলো ফিভারের ভাইরাসের নাম কি? ফ্ল্যাভি ভাইরাস, দেখো লেখা আছে ফ্ল্যাভি ভাইরাস, ঠিক আছে। তারপরে আমাদের আর এটা পড়তে হবে না, তারপর আমাদের জাপানি এনসেফ্লাইটিস, ঠিক আছে। এইটার পজিটিভ এজেন্ট বা প্যাথোজেনের নাম কি? দেখো জেই ভাইরাস বলা হচ্ছে, বা জাপানি এনসেফ্লাইটিস ভাইরাস বলা হচ্ছে, সেই জন্য জেই ভাইরাস। তারপর হচ্ছে আমাদের ওয়েস্ট নীল ফিভার বলা হচ্ছে, যেটাকে বলছে ওয়েস্ট নীল ভাইরাস বলা হচ্ছে, ওয়েস্ট নীল ভাইরাস। আর ম্যালেরিয়া তোমরা জানো কিন্তু প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, ঠিক আছে, বা প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম বা প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, এই সমস্ত কিন্তু প্রচুর আছে, ঠিক আছে। তো এগুলো গেল আমাদের মশাবাহিত রোগ। নেক্সট চলে আসে আমাদের নর্মাল ভ্যালু। যদি আমাদের বডি টেম্পারেচার দেখি, তাহলে আমাদের বডি টেম্পারেচার নর্মাল হচ্ছে 37°C, আর ফারেনহাইট স্কেলে হচ্ছে 98.6 ফারেনহাইট। আমাদের নর্মাল হার্ট রেট কত? 60 থেকে 90, ঠিক আছে, পার মিনিট, এতবার পার মিনিট হয়, ঠিক আছে। আর আমরা নর্মাল হেলদি লোকে হচ্ছে 72 বার পার মিনিট ধরি। হেলদি লোকে কতবার পার মিনিট ধরি? 72 বার পার মিনিট ধরি। নেক্সট চলে আসে আমাদের পালস রেট। দেখো হার্ট রেট আর পালস রেট কিন্তু মোরালেস সেমই, ঠিক আছে। এবার ব্লাড প্রেশার 120/80, তার মধ্যে মনে রাখবে 120 হচ্ছে সিস্টোলিক প্রেশার, 120 হচ্ছে আমাদের সিস্টোলিক প্রেশার, 120 হচ্ছে সিস্টোলিক প্রেশার, সিস্টোলিক, আর হচ্ছে 80 হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার, ক্লিয়ার। তারপর রেসপিরেটরি রেট মানে শ্বাসকার্যের সময়, তো আমরা 12 থেকে 16 বার পার মিনিটে ব্রিদিং করি, ক্লিয়ার। আচ্ছা, এগুলো নেক্সট চলে আসে আমরা কিছু ডিজিজ, যেটা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ। নন কমিউনিকেবল ডিজিজ কী কী আছে
যেমন কার্ডিওভাস্কুলার ডিজিজ মানে আমাদের হার্ট রিলেটেড ডিজিজ হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ। করোনারি হার্ট, দেখো করোনারি আর্টারি ডিজিজ মানে আর্টারিতে ব্লাড জমে যাওয়া, ব্লাড ক্লটিং করে যাওয়া বা আর্টারি ব্লকেজ হয়ে যাওয়া, এই সমস্ত। স্ট্রোক হওয়া এটা হচ্ছে একটা নন কমিউনিকেবল ডিজিজ, একটা বডি থেকে আরেকটা বডিতে ট্রান্সফার হয় না। হাইপার টেনশন, ক্যান্সার, এগুলো নন কমিউনিকেবল ডিজিজ। লাংস ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, এটা কেবলমাত্র মেলদের হয়, মেলদের হয়। তারপর হচ্ছে কনিক রেসপিরেটরি ডিজিজ মানে হচ্ছে তোমার ফুসফুস রিলেটেড, এটা হচ্ছে বায়ু দূষণের ফলে হয়, বায়ু দূষণের ফলে হয়, ঠিক আছে। তারপর হচ্ছে ক্রনিক অবস্ট্রাক্ট পালমোনারি ডিজিজ, এটাও লাংসে হয়, পালমোনারি বলা হচ্ছে, এটাও লাংসে হয়, ক্লিয়ার। তারপর আস্থামা, তারপর হচ্ছে দেখো অকুপেশনাল ডিজিজ যেটা হচ্ছে তোমরা বিজিনোসিস পড়েছো, বিজিনোসিস। তারপর হচ্ছে বিজিনোসিস হচ্ছে যে সমস্ত লোক তুলোর কারখানায় কাজ করে এবং তুলো নাক দিয়ে ঢুকলে পারে বা তুলোর কণাগুলো নাক দিয়ে ঢুকলে পারে, বিজিনোসিস রোগ হয়। সিলিকোসিস, যারা কাছের কারখানায় কাজ করে তাদের সিলিকোসিস রোগ হয়, ঠিক আছে। তারপরে অ্যাডবোস্টেসিস, যারা অ্যাডভেস্টার কারখানায় কাজ করে তাদেরকে অ্যাডবোস্টেসিস রোগ হয়, ঠিক আছে। তারপরে ডায়াবেটিস, তো তোমরা জানো ডায়াবেটিস হচ্ছে ইনসুলিনের জন্য হয়, ক্লিয়ার। তাহলে এগুলো হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ। এবার চলে আসি আমরা পড়বো ফায়ার সেফটি, যে কোথাও আগুন যদি লেগে যায় তাহলে কি করতে হবে। তখন আগুন লেগে গেলে আমাদের ফার্স্ট রেস অ্যাপ্লাই করতে হবে, রেস অ্যাপ্লাই। রেস বলতে কি, ফার্স্টে কী করতে হবে, রেস্কিউ করতে হবে, রেস্কিউ করতে হবে। তারপর হচ্ছে অ্যালার্ম দিতে হবে, তারপর হচ্ছে কন্টেইন করতে হবে আর কন্ট্রোল করতে হবে যেটাকে বলা হচ্ছে, আর এক্সটিংগুইশ মানে ইভাকুয়েট করতে হবে। এই কয়েকটা সিস্টেমের মধ্যে কোথাও যদি আগুন লেগে যায় তাহলে আমাদের এই সিস্টেমের মধ্যে রান করতে হবে। নেক্সট চলে আসে আমাদের কোন ডিজিজ আর কি সিমটম হয় সেটা আমরা দেখব। ফার্স্ট পালমোনারি টিউবারকুলোসিস যদি হয়, ফুসফুসে টিউবারকুলোসিস হয়, তাহলে হচ্ছে লো গ্রেড আফটারনুন ফিভার মানে বিকালবেলা করে জ্বর আসবে বা সন্ধ্যাবেলা করে জ্বর আসবে। নিউমোনিয়া যদি হয় তাহলে রাস্টি স্পুটাম, নিউমোনিয়া যদি হয় স্পুটাম কিন্তু রাস্টি হবে, মানে একটু রেড রেড কালারের স্পুটাম হবে। আস্থামা হলে পারে এক্সপ্রেশনে প্রবলেম হবে, ঠিক আছে, মানে শ্বাসকার্য নিতে প্রবলেম হবে, ঠিক আছে। তারপর হচ্ছে এমফাইসিমা হলে পারে ব্যারেল চেস্ট হবে, চেস্টের আকার ব্যারেল হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের এই বাদবাকিগুলো পড়তে হবে না, ঠিক আছে, এই বাদবাকিগুলো পড়তে হবে না, তাও যদি তোমরা যদি দেখতে চাও তাহলে দেখে নিতে পারো, ক্লিয়ার। নেক্সট চলে আসে আমাদের নেক্সট যে কিছু ডিজিজ যেগুলো খাবারের মাধ্যমে আর জলের মাধ্যমে বাহিত হয়, যেমন কলেরা। কলেরা রোগের প্যাথোজেনের নাম ভিব্রিও কলেরি। টাইফয়েড রোগের প্যাথোজেনের নাম সালমোনেলা টাইফি, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যামিবিয়াসিস, অ্যামিবিয়া দিয়ে হয়, ঠিক আছে। ফুড পয়জনিং কলি, এস্টেরিয়া কলি দিয়ে হয়। ডায়রিয়া রোটা ভাইরাস, ডায়রিয়ার প্যাথোজেনের নাম রোটা ভাইরাস। হেপাটাইটিস এ ভাইরাস। আর হেলমেন্থিস দিয়ে স্প্রেডিং হয়, ক্লিয়ার। নেক্সট চলে আসি আমরা আমাদের নার্সিং ইম্পর্টেন্ট ইয়ার্স রিলেটেড টু নার্সিং। তাহলে এইটা কি হচ্ছে ইম্পর্টেন্ট ইয়ার রিলেটেড টু নার্সিং যদি দেখি আমরা, তাহলে দেখো আমাদের কোথা থেকে শুরু করব, দেখো সিম্পল এখানে। দেন ফার্স্ট নার্সিং স্কুল ইন্ডিয়াতে এস্টাবলিশ হয় কত সে 1871। কোথায় ফার্স্ট নার্সিং স্কুল 1871 হয়, সেটা হচ্ছে মাদ্রাসে, ক্লিয়ার। আচ্ছা, তারপর হচ্ছে বিএসসি নার্সিং শুরু হয় কত ইন্ডিয়াতে 1994-তে বিএসসি নার্সিং শুরু হয়, ক্লিয়ার। তারপরে নার্সদের ফার্স্ট পিএইচডি প্রোগ্রাম 1985-তে শুরু হয়, 1985-তে শুরু হয়। তারপর হচ্ছে মাস্টার অফ সায়েন্স মানে এমএসসি কবে থেকে শুরু হয়, এমএসসি হচ্ছে 1960 থেকে শুরু হয়, ঠিক আছে। এগুলো কিন্তু ইন্ডিয়ানের কথা বলা আছে। আচ্ছা, ফ্লোরেন্স নাইটেঙ্গেল ডায়েট কততে ডায়েট হয়, দেখো 31শে আগস্ট 1940-এ কিন্তু সে মারা যায়, ঠিক আছে। আচ্ছা, বন কততে হয়, দেখো 1820-তে। তাহলে ফ্লোরেন্স নাইটেঙ্গেল যাকে বলা হয় লেডি অফ ল্যাম্প, উনি কিন্তু জন্ম হয় 1820 সালে, ঠিক আছে, 12ই মে, আর উনি মারা যান 1940-এ 13ই আগস্ট, ক্লিয়ার। আচ্ছা, তারপরে যদি চলে আসি এখান থেকে আর সেরকম আমাদের কোনো কিছু দরকার নেই, ঠিক আছে। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং অ্যাক্ট পাস হয় 1947 সালে, ঠিক আছে। তারপর হচ্ছে মাদ্রাসে বোম্বেতে নার্সিং কাউন্সিলিং এস্টাবলিশ হয় 1935-এ। 1926-এ ফার্স্ট নার্সেস রেজিস্ট্রেশন অ্যাক্ট পাস হয়, ঠিক আছে, সেটাও কোথায় মাদ্রাসে, ঠিক আছে। আর লেডি রিডিং হেলথ স্কুল ইন দিল্লি স্টার্ট হয় 1918-তে। তাহলে এই কয়েকটা জিনিস আমাদের জানলেই কিন্তু হয়ে যাবে, ক্লিয়ার। নেক্সট চলে আসি আমরা ন্যাশনাল ফ্যামিলি প্ল্যানিং, কয়েকটা আছে ন্যাশনাল হেলথ প্রোগ্রাম। এই ন্যাশনাল হেলথ প্রোগ্রামের মধ্যে আমরা দেখব যে বিভিন্ন হেলথ প্রোগ্রাম কত সালে স্টাবলিশ হয়, যেমন ন্যাশনাল ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম 1952, এইটা পড়বে, ঠিক আছে, যেগুলো যেগুলো রাইট দিচ্ছি সেগুলো পড়বে। ম্যালেরিয়া কন্ট্রোল প্রোগ্রাম 1953 সালে, ঠিক আছে।
তারপরে আমাদের প্রোগ্রাম আছে ল্যাপ্রেসি কন্ট্রোল প্রোগ্রাম, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কুষ্ঠরোগ মানে 1955-তে। তারপর হচ্ছে ম্যালেরিয়া প্রোগ্রাম যদি হয় 1958, ঠিক আছে। মিড ডে মিল প্রোগ্রাম লাগবে না তোমাদের, ন্যাশনাল টিউবারকুলোসিস প্রোগ্রামটা লাগবে, এটা লাগবে 1962 সালে ন্যাশনাল টিউবারকুলোসিস প্রোগ্রাম হয়, ঠিক আছে। তারপরে ন্যাশনাল গয়টার প্রোগ্রাম 1962তেও গয়টার হয়। এখানে ক্যান্সার কন্ট্রোল প্রোগ্রাম খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে 1975 থেকে 1976-এর মধ্যে হয়। এইডস কন্ট্রোল VVI 1987-তে হয়, ঠিক আছে। তারপরে আছে ভেক্টর বর্ন ডিজিজ প্রোগ্রাম, ঠিক আছে, 2003 থেকে 2004 এটা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে ন্যাশনাল রুরাল হেলথ, যেটা আমরা পড়েছিলাম স্কিমের মধ্যে, সেটা 2005 থেকে 2012। জননী সুরক্ষা যোজনা VVI কততে? জননী সুরক্ষা যোজনা 2005-এ স্টাবলিশ হয়। প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা 2006 হয়, তাহলে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা 2006 হয়। ন্যাশনাল টোবাকো কন্ট্রোল প্রোগ্রাম এটা কততে হয়? 2007 থেকে 2008-এ হয়, ঠিক আছে। তারপর এখানে জননী শিশু সুরক্ষা যোজনা, জননী শিশু সুরক্ষা যোজনা হয় 1 জুন মানে 1 জুন 2011-তে হয়, ঠিক আছে। তারপরে রাষ্ট্রীয় বাল সুরক্ষা কার্যক্রম, এগুলো কিন্তু আমরা বিভিন্ন গভর্নমেন্ট যে স্কিমগুলো আছে সেখানে পড়েছিলাম যে কোন স্কিমের কি কাজ, ঠিক আছে, এবং এখানে দেওয়া আছে কত সালে সেই স্কিমগুলো চালু হয়, ঠিক আছে, তাহলে এইটা পড়বে। তারপরে রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রম এটা আছে, প্রধানমন্ত্রী ধন যোজনা আছে, জনধন যোজনা আছে, ক্লিয়ার, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা আছে, এই এগুলো কিন্তু টোটালগুলোই দেখতে হবে, ঠিক আছে। লেবার রুম যেটা লক্ষ্য প্রোগ্রাম বলা হচ্ছে সেটা কিন্তু 2017-তে যেটা লেবার রুমের পরিকাঠামো উন্নত করতে ব্যবহার করা হয় সেটা কিন্তু আছে, ক্লিয়ার। তাহলে এই জিনিসগুলো তোমাদের কত সালে এস্টাবলিশ হয়েছিল সেগুলো কিন্তু তোমাদের জানতে হবে। নেক্সট চলে আসে আমরা বিভিন্ন ভিটামিন, তার রাসায়নিক নাম এবং সেইগুলোর অভাবে কি রোগ হচ্ছে। যেমন ভিটামিন A রাসায়নিক নাম রেটিনল, কি হচ্ছে? জেরোপথ্যালমিয়া হয়, জেরোপথ্যালমিয়া হয়, টোড স্কিন হয়, তারপরে হচ্ছে রাত কানা হয়, ঠিক আছে, নাইট ব্লাইন্ডনেস। তারপরে চলে আসি ভিটামিন সি, ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, কী রোগ হয়? স্কারভি রোগ হয়, ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। ভিটামিন ডি নাম হচ্ছে ক্যালসিফেরল, ঠিক আছে, সেটার জন্য রিকেটস রোগ হয় আর অস্টিওম্যালেশিয়া রোগ হয়। ভিটামিন ই যেটাকে টোকোফেরল বলা হয়, তাহলে এটাতে বন্ধ্যাত্ব রোগ হয়, ঠিক আছে। ভিটামিন কে ফাইলোকুইনন, ঠিক আছে, এটা ব্লাড ক্লটিং ফ্যাক্টরের উপরে কাজ করে, রক্ত জমাট বাঁধে না। এবার চলে আসি ভিটামিন বি কমপ্লেক্স যেটাকে বলা হয়। বি কমপ্লেক্সে কিন্তু অনেকগুলো থাকে, B1 থেকে B12 অবধি। B1 এর রাসায়নিক নাম থায়ামিন, কী রোগ হয়? বেরি। ভিটামিন B2 এর র্যাবোফ্ল্যাভিন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যারিবোফ্ল্যাভিনাস রোগ হয়, ঠিক আছে। তারপরে নিয়াসিনের অভাবে কী রোগ হয়? পেলেগ্রা। ভিটামিন B5 প্যান্টাথেনিক অ্যাসিড, ঠিক আছে। তারপরে ভিটামিন B6 পাইরোডক্সিন, ভিটামিন B7 বায়োটিন, ভিটামিন B9 ফলিক অ্যাসিড, আর ভিটামিন B12 সায়ানোক্লোবালামিন, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এগুলো এবার তোমাদের এখানে কনফিউজ হবে যে ভিটামিন বি কমপ্লেক্সের এতগুলো নাম কিভাবে মনে রাখবে। তাহলে এখানে একটা ফর্মুলা আছে, ঠিক আছে, দেখো ফর্মুলাটা হচ্ছে এরকমভাবে লিখো, টিনা আর নবীন পরস্পর বেস্ট ফ্রেন্ড ছিল। টিনা আর নবীন পরস্পর বেস্ট ফ্রেন্ড ছিল। কীভাবে মনে রাখবে? দেখো টিনার প্রথমে টি, তাহলে ভিটামিন B1 দেখো থায়ামিন, ঠিক আছে। টিনা আর তাহলে ভিটামিন B2 র্যাবোফ্ল্যাভিন, ঠিক আছে। তারপরে ভিটামিন B3 দেখো B3 তাহলে কী হবে? দেখো নবীন, তাহলে নবীনের N তার মানে নিয়াসিন, ঠিক আছে। তারপরে পরস্পর দেখো পরস্পরের প্রথমে B5 প্যান্টাথেনিক অ্যাসিড পরপর যাবে, B5 প্যান্টাথেনিক অ্যাসিড, আর পরের কী হচ্ছে? পাইরোডক্সিন। বেস্ট তার মানে বায়োটিন, ঠিক আছে। ফ্রেন্ড দেখো F ফলিক অ্যাসিড মানে ভিটামিন 9 ফলিক অ্যাসিড, ছিল সায়ানোক্লোবালিন ভিটামিন B12। তাহলে এই ছিল আমাদের ফর্মুলা, ঠিক আছে। তাহলে কোন ভিটামিনের অভাবে কী রোগ হচ্ছে সেটা আমরা দেখলাম। নেক্সট চলে আসি আমরা বিভিন্ন হেলথ ডে, ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ল্যাপ্রেসি প্রিভেনশন ডে মানে যেটাকে বলা হয় হচ্ছে কুষ্ঠরোগ
সেটা হচ্ছে 31শে জানুয়ারি বলা হয় কুষ্ঠরোগে, ঠিক আছে। তারপরে ক্যান্সার ডে, ওয়ার্ল্ড ক্যান্সার ডে 4 ফেব্রুয়ারি, ঠিক আছে। তারপরে তোমাদের ন্যাশনাল ওমেন্স ডে, সেটা হচ্ছে ন্যাশনাল ওমেন্স ডে যদি দেখি তাহলে ন্যাশনাল ওমেন্স ডে কততে হচ্ছে 8 মার্চ, ক্লিয়ার। তারপর হচ্ছে অ্যান্টি টিভি ডে, এটা পড়তে হবে 24শে মার্চ, ক্লিয়ার। ওয়ার্ল্ড হেলথ ডে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 7 এপ্রিল, ঠিক আছে। ম্যালেরিয়া ডে 25শে এপ্রিল, ক্লিয়ার। রেড ক্রস ডে লাগবে না। টোবাকো ডে, নো টোবাকো ডে 31শে মে, নো টোবাকো ডে, ঠিক আছে। এনভায়রনমেন্ট ডে জানোই 5 জুন এনভায়রনমেন্ট ডে, ঠিক আছে। আচ্ছা, এখানে ডক্টর ডে, অনেকে ডক্টর হতে যাচ্ছ, ঠিক আছে, যেটা হচ্ছে 1 জুলাই ডক্টর ডে, ঠিক আছে। তারপরে হেপাটাইটিস ডে 28শে জুলাই, এই যেগুলো বলছি সেগুলোই লাগবে, ঠিক আছে। তারপরে র্যাবিস ডে 28 সেপ্টেম্বর, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের মেন্টাল হেলথ ডে, ঠিক আছে, 10ই অক্টোবর, এইটা লাগবে। তারপরে ওয়ার্ল্ড দেখো এইডস ডে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 1 ডিসেম্বর ওয়ার্ল্ডস এইডস ডে। তারপর হচ্ছে আমাদের আরেকটা আছে অ্যান্টি ম্যালেরিয়া উইক, 1 থেকে 7 মে, ঠিক আছে। অ্যান্টি ম্যালেরিয়া মান্থ, সেটা হচ্ছে 1 থেকে 30শে জুন, জুন মাসটাকে অ্যান্টি ম্যালেরিয়া মান্থ বলা হয়। তাহলে এই কয়েকটাই আমাদের কিন্তু লাগবে, ঠিক আছে। তারপরে চলে আসি, আমাদের এগুলো কোনো কিছুই দরকার নেই, ঠিক আছে, এটা দরকার নেই, ঠিক আছে, এই থিম এগুলো দরকার নেই। নেক্সট চলে আসি আমাদের বিভিন্ন হেলথ এজেন্সি, যেমন ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি কততে 1920-তে শুরু হয়েছিল। যেমন আমাদের আছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এরকম হচ্ছে আমাদের ন্যাশনাল হেলথ এজেন্সি যেগুলো আমাদের এই হেলথের জন্য কাজ করে। যেমন হচ্ছে রেড ক্রস, যেটা ইন্ডিয়াতে আছে, ঠিক আছে, এটা কিন্তু আমাদের ন্যাশনাল, মানে ইন্ডিয়ার মধ্যে এগুলো, ঠিক আছে, ইন্ডিয়ার বাইরে না। তো এবার ন্যাশনালের রেড ক্রস সোসাইটি দিল্লিতে হেডকোয়ার্টার আছে। ইন্ডিয়ান কাউন্সিলিং ফর চাইল্ড ওয়েলফেয়ার 1952-তে হয় নিউ দিল্লিতে, ঠিক আছে। তাহলে এগুলো পড়বে, আর এগুলো দরকার নেই। ফ্যামিলি প্ল্যানিংটা পড়বে, ঠিক আছে, মুম্বাইতে হয়, এগুলো অতটা দরকার নেই, ক্লিয়ার। নেক্সট চলে আসি, এখানে আমাদের খুব ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা কোথায় হচ্ছে জেনেভাতে 1948 সালে শুরু হয় কিন্তু, ঠিক আছে। বাদবাকি যেগুলো আছে এগুলো তোমরা একবার দেখে রাখবে, ঠিক আছে, যেগুলো যেগুলো দরকার সেগুলো আমি বলছি বেশিরভাগ, ঠিক আছে, ঠিক আছে। তো বাদবাকিগুলো কিন্তু তোমরা একবার হলেও দেখে রাখবে। এইবার আমরা জানি নিউরো ট্রান্সমিটার কি, যে কেমিক্যাল সাবস্টেন্সগুলো নার্ভ ইম্পালসকে একটা নিউরন থেকে আর একটা নিউরনে পরিবাহিত করে, মানে যেখানে সাইন্যাপস সেইখানে পরিবাহিত করে। তাহলে সেই নিউরো ট্রান্সমিটারগুলোর নাম কি? একটা হচ্ছে অ্যাড্রিনালিন, একটা হচ্ছে নর অ্যাড্রিনালিন, একটা হচ্ছে ডোপামিন, তারপরে সেরোটোনিন, তারপর হচ্ছে গাবা, এটা পুরো নাম দেখবে, ঠিক আছে। অ্যাসিটাইল কোলিন আমরা তো সবাই জানি, গ্লুটামেট আছে, আর হচ্ছে আমাদের এন্ড্রোফিন আছে, ক্লিয়ার। তাহলে এই কয়েকটা নাম দেখে রাখবে এবং কি কাজ করে দেখে রাখবে, কারণ আমরা খুব কুইকলি করছি, এই জিনিসটা আমাদের দরকার নেই, ঠিক আছে। এবার চলে আসি, বিভিন্ন রোগের আরও আদার্স কিছু নাম আছে, যেমন ল্যাপ্রেসির নাম হচ্ছে হ্যানসেন ডিজিজ, ভিভিআই। হ্যানসেন ডিজিজ কাকে বলে? ল্যাপ্রোসিকে, আর একটা নাম হচ্ছে হ্যানসেন ডিজিজ। তারপর হচ্ছে রুবেলা বলা হচ্ছে জার্মান মিজেলসকে বলা হচ্ছে রুবেলা। হুপিং কাপকে কি বলা হচ্ছে? পার্টুসিস, ঠিক আছে। তারপরে টিটেনাসের আরেকটা নাম লক জ ডিজিজ, ক্লিয়ার। তারপর হচ্ছে টিউবারকুলোসিসের দ্য হোয়াইট প্লেগ, ভিভিআই, হোয়াইট প্লেগ কাকে বলা হয়? তাহলে আমাদের টিউবারকুলোসিসকে হোয়াইট প্লেগ বলা হয়। তারপরে চিকেন পক্সকে ভ্যারিসিলা বলা হয়, ক্লিয়ার। ডেঙ্গুকে বলা হচ্ছে খুব ভিভিআই, ব্রেক বোন ফিভার, ভিভিআই। ডেঙ্গুকে কী বলা হচ্ছে? ব্রেক বোন ফিভার বলা হচ্ছে। টাইফয়েড ফিভার হচ্ছে আমাদের এন্টেরিক ফিভার বলা হচ্ছে। ডিপথেরিয়া, দেখো এগুলো, আর এইটা খুব ইম্পর্টেন্ট, ভিভিআই। হিমোফিলিয়াকে বলা হচ্ছে রয়্যাল ডিজিজ, এটা কিন্তু খুব আসছে পরীক্ষায়, ক্লিয়ার। এবার চলে আসি, বিভিন্ন রোগ এবং তাদের পজিটিভ এজেন্ট কীভাবে ট্রান্সমিশন হয় এবং তাদের ইনকিউবেশন পিরিয়ড। এইডসের পজিটিভ এজেন্টসের নাম কি? এইচআইভি, হিউম্যান ইমিউনো ভাইরাস। কত? 10 বছর লাগে কিন্তু ইনকিউবেশন পিরিয়ড। সেক্সুয়ালভাবে ট্রান্সমিটেড হয়, ঠিক আছে। অ্যামিবিয়াসিসের প্যাথোজেনের নাম কি? অ্যান্টামিবা হিস্টেলিকা, ঠিক আছে। কতদিন লাগে? 2 থেকে 4 উইকের মধ্যে এটা কিন্তু প্রকাশ পায়। চিকেন পক্স, ভ্যারিসিলা জুস্টার 14 দিনের মধ্যে হয়। কলেরা, ভিব্রিও কলেরি আমরা জানি 0 থেকে 5 দিনের মধ্যে এটা কিন্তু বোঝা যায়। ফুড কন্টামিনেশন বা ওয়াটার কন্টামিনেশনের থ্রুতে এটা কিন্তু স্প্রেডিং হয়, ঠিক আছে। তারপর হচ্ছে গনেরিয়া, ঠিক আছে, 2 থেকে 7 দিনের মধ্যে হয়। এটা সেক্সুয়াল ট্রান্সমিশনের থ্রুতে কিন্তু স্প্রেডিং হয়, ক্লিয়ার। তারপরে আমরা ডক্টরের প্রেসক্রিপশনে কিছু শর্ট ফর্ম দেখি, যেমন প্রেসক্রিপশনের উপরে লেখা থাকে RX, মানে এটা হচ্ছে প্রেসক্রিপশন। হিস্ট্রি, তার মানে HX, মানে এটা হচ্ছে হিস্ট্রি। ডায়াগনোসিস,
ডিএক্স, এটা পড়বে, ব্যাস এই কয়েকটা লাগবে, আর লাগবে না এখান থেকে। এবার চলে আসে আমাদের বডিতে যে বিভিন্ন আরবিসি, ডব্লিউবিসি, তারপরে হিমোগ্লোবিন, এগুলো কতটা পরিমাণে থাকে। তাহলে দেখো আরবিসি দরকার কত, আরবিসি আমাদের বডিতে থাকে হচ্ছে 4.5 থেকে 5.5 মিলিয়ন থাকে, ঠিক আছে। হিমোগ্লোবিন যদি ছেলেদের কতটা থাকে, 14 থেকে 18 গ্রাম পার ডেসিলিটার, ঠিক আছে। আর মেয়েদের থাকে 12 থেকে 16, মানে মেয়েদের হিমোগ্লোবিন কম থাকে। হিমাক্রিটন, তাহলে হচ্ছে হিমাটোক্রিট কত থাকে, 42 থেকে 52 ছেলেদের থাকে, আর 37 থেকে 57 মেয়েদের থাকে। প্লেটসলেট দেখো এটা কিন্তু অনেকটা বেশি থাকে, যদি প্লেটসলেট কত 1.5 লাখ থেকে এরকম সামথিং থাকে। ডব্লিউবিসি 4000 থেকে 11000 থাকে, ক্লিয়ার। আচ্ছা, নেক্সট চলে আসে আমাদের, এখান থেকে অত কিছু দেখার দরকার নেই, ঠিক আছে। তারপরে চলে আসে আমাদের বিভিন্ন রোগ, এবং সেই রোগটা বেসিক্যালি কোন অঙ্গকে অ্যাট্রাক্ট করে, ঠিক আছে, অ্যাটাক করে সেটা আমরা দেখবো। যেমন টিউবারকুলোসিস কাকে অ্যাটাক করছে, লাংসকে। গয়টার কোথায় প্রবলেম হচ্ছে, থাইরয়েড গ্ল্যান্ডে। ক্যাটারাক্ট মানে ছানি পড়া কোথায় হচ্ছে, চোখে। তারপর হচ্ছে আমাদের রিকেটস কোথায় হচ্ছে, বনে হচ্ছে ভিটামিন ডি এর অভাবে, আর ক্যালসিয়ামের অভাবে রিকেটস রোগ হয়, ঠিক আছে। জন্ডিস কোথায় হচ্ছে, লিভারে, জন্ডিস হয় লিভারে। ডিপথেরিয়া হয় কোথায়, গলাতে। ডায়াবেটিস কোথায় হয়, ডায়াবেটিস প্যাঙ্কিয়াসের জন্য হয়, ঠিক আছে, অগ্নাশয়ের জন্য হয়। টাইফয়েড ক্ষুদ্রান্তে হয়, ঠিক আছে, ইন্টেস্টাইন বা বৃহদ্যন্ত্র হয়, ঠিক আছে। তারপরে চলে আসি রিংওয়ার্ম মানে দাঁত কোথায় হয়, স্কিনে হয়। আর ম্যালেরিয়া স্প্রেডিং হয় লিভারে। তাহলে এই জায়গাগুলোতে এই রোগগুলো হচ্ছে। এবার চলে আসি বিভিন্ন স্টাডি, যে কোন টপিক নিয়ে স্টাডি করলে কি বলা হয়। যদি আমরা নর্মালি দেখি তাহলে ব্লাড নিয়ে স্টাডি করাকে বলা হয় হেমাটোলজি হচ্ছে ব্লাড নিয়ে স্টাডি করে। লিভার নিয়ে স্টাডি করাকে বলা হচ্ছে হেপাটোলজি, দুটো ভালো করে বুঝবে। হেমাটো হচ্ছে ব্লাড নিয়ে, আর হেপাটো হচ্ছে লিভার নিয়ে, ক্লিয়ার। ভাইরাস নিয়ে স্টাডি করাকে ভাইরোলজি বলা হয়, এগুলো লাগবে না, ঠিক আছে, তাও পড়তে পারো। ফাঙ্গি নিয়ে হচ্ছে মাইকোলজি, আর হচ্ছে অ্যালগি নিয়ে হচ্ছে ফাইকোলজি, ক্লিয়ার। কিডনি নিয়ে স্টাডি করাকে বলা হচ্ছে নেফ্রোলজি, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসি বোন নিয়ে স্টাডি করাকে বলা হচ্ছে অস্টিওলজি, বাদ বাকি এই দুটো লাগবে না। তারপরে চলে আসে আমাদের হেয়ার নিয়ে স্টাডি করাকে বলা হচ্ছে ট্রাইকোলজি, ঠিক আছে। আই নিয়ে অপথালমোলজি, ক্লিয়ার। ক্যান্সার নিয়ে ক্যান্সার নিয়ে স্টাডি করাকে বলা হচ্ছে অঙ্কোলজি, ঠিক আছে। হার্ট নিয়ে স্টাডি করাকে বলা হচ্ছে কার্ডিওলজি, ঠিক আছে। স্কিন নিয়ে ডার্মাটোলজি, ঠিক আছে। আচ্ছা, ব্রেন নিয়ে এনসেফালজি, ঠিক আছে। সেল নিয়ে সাইটোলজি, আর টিস্যু নিয়ে হিস্টোলজি। এই কয়েকটা লাগবে কিন্তু, আর যেগুলো কাটা দিয়েছি, ঠিক আছে, এগুলো লাগবে না। নেক্সট চলে আসে আমাদের ফোবিয়া। দেখবে কিছু কিছু লোকের সাথে কথা বলতে ভয় পায়, তাহলে যারা কথা বলতে ভয় পায়, ঠিক আছে, তাদেরকে বলা হয় গসিফোবিয়া বা গ্লসোফোবিয়া বলা হয়, ঠিক আছে। কেউ আছে মেয়েদের দেখে ভয় পায়, দ্য ফিয়ার অফ ওমেন, ঠিক আছে, এটা হচ্ছে গাইনোফোবিয়া। তারপরে কেউ আছে ব্লাড দেখে ভয় পায়, তাদের হচ্ছে হিমোফোবিয়া, ঠিক আছে। আচ্ছা, ডক্টর দেখে ভয় পায়, ল্যাট্রোফোবিয়া বলা হচ্ছে, ঠিক আছে। কেউ লাউড নয়েজে ভয় পায়, ঠিক আছে, এরকম প্রচুর আছে, ঠিক আছে। তাহলে এই কয়েকটা পড়তে হবে, এই দুটো না পড়লেও চলবে। এবার বিভিন্ন ফিল্ডের ফাদার চলে আসে, যেমন ফাদার অফ আয়ুর্বেদি চরক, ফাদার অফ বায়োলজি অ্যারিস্টটল, এগুলো লাগবে না। মাইক্রোবায়োলজি, ফাদার অফ মাইক্রোবায়োলজি লুই পাস্তুর, ঠিক আছে। ফাদার অফ ব্লাড গ্রুপ ল্যান্ডস্টেনার, মানে ল্যান্ডস্টেনার হচ্ছে এবিও ব্লাড গ্রুপ বানায়, ঠিক আছে। ফাদার অফ জেনেটিক্স তোমরা জানো বেটসন, আর ফাদার অফ সাইটোলজি হচ্ছে রবার্ট হুক। এই কয়েকটা পড়লেই হয়ে যাবে, বাদ বাকি আর লাগবে না। নেক্সট চলে আসি আমরা বিভিন্ন হেপাটাইটিস, ঠিক আছে। তো এটা তোমরা একবার দেখে নাও, এগুলো তোমরা জানো, হেপাটাইটিস A, B, C, D, E। এখানে মনে রাখবে যে দেখো, হেপাটাইটিস A কন্টামিনেশন অফ ফুড, হেপাটাইটিস ডি দেখো যেগুলো আছে, হেপাটাইটিস ইও হচ্ছে কন্টামিনেশন অফ ফুড, ঠিক আছে। তো এবার হেপাটাইটিস দেখো এখানে বাদ বাকি আছে হেপাটাইটিস বি, এটা ব্লাডের থ্রুতে হয়, ঠিক আছে, এটাও ব্লাডের থ্রুতে হয়। আর ভিটামিন ডিও কিন্তু ইনফেক্টেড ব্লাডের থ্রুতে হয়। তাহলে এ আর ই এগুলো কিন্তু কন্টামিনেটেড ফুড এবং ওয়াটারের থ্রুতে হয়। এবার বিভিন্ন চিহ্ন দেওয়া আছে, দেখো এখানে ফার্মাসির চিহ্ন কেমন, ঠিক আছে, ফার্স্ট এইডের সিম্বল তোমরা জানো, ঠিক আছে, হসপিটালের সাইন কেমন হয়, ঠিক আছে। তারপরে স্টার অফ লাইফ দেখো কেমন হয়, ঠিক আছে। অ্যাওয়ারনেস রিবন কেমন হয়, ঠিক আছে। জেন্ডার সিম্বল কেমন হয়, ডিএনএ এগুলো জানো তোমরা, ঠিক আছে। ফার্স্ট এইড কিট জানো, হসপিটালের চিহ্ন জানো, এগুলো। এবার চলে আসি বিভিন্ন রকমের অ্যান্টিবডি।
এবার এই অ্যান্টিবডি কী হয়, আমাদের বডিতে যখন কোনো অ্যান্টিজেন প্রবেশ করে তখন আমাদের বডি এক ধরনের কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ করে যেগুলোকে বলা হয় অ্যান্টিবডি। এই অ্যান্টিবডি দেখতে অনেকটা ওয়াই আকৃতির হয়, ঠিক আছে। দুটো ভারী চেন থাকে, ঠিক আছে, মানে দুটো হেভি চেন এবং দুটো লাইট চেন থাকে, হালকা চেন থাকে। হেভি চেনগুলো 400টা অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি হয় আর লাইট চেনগুলো 200টা অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি হয়। এবার এই অ্যান্টিবডি 5 রকমের হয়, ঠিক আছে। একটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি মানে গামা, সেটা আইজিজি বলা হয়, ঠিক আছে। কোথায় থাকে? সিরামে থাকে। তারপরে হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এম, যেটাকে বলা হয় পেন্টামার মানে 5টা নিয়ে তৈরি হয়, এটা কোথায় আছে? ব্লাডে পাওয়া যায়। ইমিউনোগ্লোবুলিন এ, যেটা কোলেস্ট্রামে পাওয়া যায়, স্যালাইভাতে পাওয়া যায়, ঠিক আছে। তারপর আছে ইমিউনোগ্লোবুলিন ডি, ঠিক আছে, লিম্ফোসাইটে পাওয়া যায়। ইমিউনোগ্লোবুলিন ই, ঠিক আছে, বা আইজিই সিরামে পাওয়া যায়। তাহলে এগুলো আছে, এগুলো আরও ডিটেলসে কিন্তু তোমরা জানো, যেহেতু আমাদের লাস্ট মিনিট সাজেশন আমরা খুব তাড়াতাড়ি করছি টোটালটা কমপ্লিট করার জন্য, সেই জন্য কিন্তু আমি আর ডিটেলসে যাচ্ছি না। এবার চলে আসি আমাদের বিভিন্ন জেনেটিক্যাল ডিজিজ, যেমন ডাউন সিনড্রোমে ট্রাইজোমির জন্য হয়, ট্রাইজোমির জন্য হয়। এখানে কত নম্বর ক্রোমোজোম? 21 নম্বর ক্রোমোজোমের একটা নাম্বার বেড়ে যায়, ঠিক আছে। ট্রাইজোমির জন্য হয় 21 নম্বর ক্রোমোজোমে বেড়ে যায়। তার মানে কি হচ্ছে, আমাদের অটোজোম নর্মালি থাকে হচ্ছে 44টা অটোজোম প্লাস 2টো সেক্স ক্রোমোজোম। এখানে অটোজোমের সংখ্যা বেড়ে যাবে 45টা প্লাস এক্স ওয়াই, কিংবা 45টা অটোজোম প্লাস এক্স। তার মানে দেখো আলটিমেটলি কতগুলো হয়ে গেল? আলটিমেটলি 47টা হয়ে গেল, সেই জন্য ট্রাইজোমি। 46টা আমাদের ক্রোমোজোম নাম্বার হওয়ার কথা, কিন্তু এখানে 47টা। এবার ক্রাইনফিল্টার সিনড্রোমে কী হচ্ছে, এখানে অটোজোম বাড়বে না, অটোজোম 44টায় থাকবে, প্লাস কিন্তু একটা এক্স ক্রোমোজোম বেড়ে যাবে, তার মানে এক্স ওয়াই হয়ে যাবে, ঠিক আছে। এটাও কিন্তু 47টা ক্রোমোজোম নাম্বার হয়ে যাবে। এবার টার্নার সিনড্রোমে কী হচ্ছে, আমাদের টার্নার সিনড্রোমে 44টা অটোজোম থাকবে, প্লাস মেয়েদের যেমন এক্স থাকে, কিন্তু এখানে হয়ে যাবে X0, তার মানে একটা কমে গেল, তার মানে এখানে ক্রোমোজোম নাম্বার হয়ে যাবে 45টা। এটা কিন্তু আমাদের মনোজোমের জন্য হয়, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এইগুলো হচ্ছে আমাদের জেনেটিক্যাল ডিজিজ গেল। এবার বিভিন্ন ব্রাঞ্চেসের মধ্যে আমাদের সেরকম কিছু নেই, ঠিক আছে। এবার চলে আসি, এখানে আমাদের কয়েকটা স্পেশাল জিনিস পড়তে হবে। দেন সাম অফ দ্য ফ্যাক্টর অ্যাবাউট হিউম্যান বডি। লার্জেস্ট বোনের নাম কি? লার্জেস্ট বোনের নাম হচ্ছে ফিভার। স্মলেস্ট বোনের নাম কি? স্টেফিস। লার্জেস্ট এক্সোক্রাইন গ্ল্যান্ড মানে অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি? লিভার। লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড মানে অন্তঃক্ষরা গ্রন্থি, ঠিক আছে, আমাদের থাইরয়েড গ্রন্থি সবচেয়ে লার্জেস্ট, এখান থেকে আমাদের থাইরক্সিন হরমোন ক্ষয়িত হয়। লার্জেস্ট সেল কি হচ্ছে আমাদের? নিউরন। লংগেস্ট ভেন ইনফেরিয়র ভেনা কাভা। স্মলেস্ট মাসেলস স্ট্যাপয়েডিস আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে যে সবচেয়ে লার্জেস্ট হোয়াইট বোন সেল মানে সবচেয়ে বড় ডব্লিউবিসি যদি বলা হয় মনোসাইট, ঠিক আছে। সেল হ্যাভিং হাইয়েস্ট রিজেনারেশন মানে যেটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যেতে পারে যেখানকার সেল, সেটা হচ্ছে লিভারের সেল। লোয়েস্ট রিজেনারেশন ক্যাপাসিটি মানে যেটা ঠিক হয় না আর, ব্রেন সেল বা নিউরন যেটাকে বলা হয়। লার্জেস্ট অর্গ্যান সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে আমাদের স্কিন। সবচেয়ে বিজিয়েস্ট অর্গ্যান মানে হার্ট, ঠিক আছে। কোথায় সবচেয়ে পাতলা স্কিন পাওয়া যায়? কনজাংটিভা, চোখে, ঠিক আছে। ব্লাড কতটা থাকে আমাদের? 5 থেকে 6 লিটার এক একটা বডিতে। নর্মাল ব্লাড প্রেশার 120 থেকে 80 আমরা জানি, ঠিক আছে। আরবিসি বাসে 120 দিন, ডব্লিউবিসি বাসে 2 থেকে 5 দিন। নর্মাল ডব্লিউবিসি থাকে 5000 থেকে 10,000, ঠিক আছে। নর্মাল আরবিসি থাকে 5 থেকে 5.5 মিলিয়ন পার কিউবিক, আর প্লেটলেটস থাকে 2 লাখ থেকে 4 লাখ পার কিউবিক। এগুলো আছে। নেক্সট চলে আসি, আমাদের কি আছে? পার্সেন্টেজ অফ হিমোগ্লোবিন ছেলেদের বেশি আছে, দেখো কত? 14 থেকে 16 গ্রাম পার 100 ml ব্লাডে, আর মেয়েদের 12 থেকে 14 গ্রাম। তারপরে নর্মাল টেম্পারেচার আমরা জানি 37 ডিগ্রি থেকে সি, আর হচ্ছে 98.6 ফারেনহাইট। ব্রিদিং রেট দেখো 16 থেকে 20, ঠিক আছে। তারপরে চলে আসি, হিউম্যান ব্রেনের ওয়েট আমাদের 1.6 কেজি, ঠিক আছে, 1.6 কেজি। নর্মাল হার্ট রেট 72 থেকে 75 বার। পিএইচ, ব্লাডের পিএইচ 7.4, ঠিক আছে। গ্যাস্ট্রিক জুসের পিএইচ 1.5 থেকে 3.5। প্যাঙ্কিয়াটিক জুসের পিএইচ 8.5। পিএইচ অফ ইউরিন 6.0। নাম্বার অফ বোন, টোটাল আমাদের বডিতে কতগুলো বোন থাকে? 206টা। নাম্বার অফ মাসেলস থাকে 639টা, ঠিক আছে। আমাদের বডিতে ওয়াটার থাকে 65% ওয়াটার থাকে।
এবার চলে আসি ডেন্টাল ফর্মুলা। আমরা জানি আমাদের 32টা দাঁত থাকে এবং চাইল্ডের 20টা দাঁত থাকে, ঠিক আছে। ইউনিভার্সাল ডোনার ভিভিআই, ইউনিভার্সাল ডোনার ও গ্রুপকে বলা হয়, আর ইউনিভার্সাল এক্সেপ্টার এবি গ্রুপকে বলা হয়। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের এখানকার টপিক ছিল। নেক্সট চলে আসি, আর কিছু আছে এগুলো আমরা পড়লাম। ব্যাকটেরিওফাজ সাম ডিসকভারি, ব্যাকটেরিওফাজ কে আবিষ্কার করে এটা না পড়লেও হবে, ট্যাক্সোনমি না পড়লেও হবে, মডার্ন এমব্রায়োলজি না পড়লেও হবে, ঠিক আছে। বোটানি, জেনেটিক্স গ্রেগর জোহার মেন্ডেল, ফাদার অফ জেনেটিক্স বলা হয়। মাইক্রোবায়োলজি লুই পাস্তুর, ইমিউনোলজি এডওয়ার্ড জেনার, এই কয়েকটা লাগবে, ঠিক আছে। মেডিসিন হিপোক্রিটাস, তাহলে চিকিৎসা বিজ্ঞানের জনক কাকে বলা হচ্ছে? মেডিসিন হিপোক্রিটাস। আচ্ছা, ফাদার অফ আয়ুর্বেদা হচ্ছে চরক। ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট আমরা জানি এটা, ঠিক আছে। আর এখান থেকে লাগবে না। মাইক্রোবায়োলজির জনক কাকে বলা হয়? রবার্ট কোচকে বলা হচ্ছে। এই সমস্ত আমাদের এইটুকু পড়লেই হয়ে যাবে, বাদবাকি কিন্তু একটাও পড়তে হবে না। নেক্সট, মেডিসিনাল ভিটামিন এ কে আবিষ্কার করে? দেখো এখানে টোটাল নেওয়া আছে। ম্যাককালাম বলা হচ্ছে। ভিটামিন বি কে আবিষ্কার করে? একই জন আবিষ্কার করে। ভিটামিন সি হোলস্ট বলা হচ্ছে। ভিটামিন ডি ম্যাককালাম, একই জিনিস। ভিটামিন এ, বি অ্যান্ড ডি একজনই আবিষ্কার করে, ঠিক আছে। হার্ট ট্রান্সপ্ল্যান্টেশন কে করে ফার্স্ট? ঠিক আছে, এখানে দেওয়া আছে। আচ্ছা, হোমিওপ্যাথি কে? হানহেম্যান বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, সেক্স হরমোন, এই নামগুলো টোটালি কিন্তু তোমাদের দেখে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার ভিটামিন এ এর জন্য কী কী রোগ হয়, কিন্তু এখানে শুধু রোগগুলোর নাম দেওয়া আছে। দেখো, ভিটামিন এ এর জন্য কালার ব্লাইন্ডনেস, জেরোপথ্যালমিয়া মানে চোখের জল শুকিয়ে যাওয়া, নাইট ব্লাইন্ডনেস মানে রাত্রে চোখে না দেখা। ভিটামিন বি এর জন্য কী রোগ হয়? বেরি ভিটামিন বি1 এর জন্য। ভিটামিন বি2 এর জন্য কী কী রোগ হয়? রেড আই হতে পারে, ঠিক আছে। এই সমস্ত মাউথ আলসার হতে পারে, এই সমস্ত হয়। ভিটামিন বি3, ঠিক আছে। এগুলো আমরা টোটালটা পড়লাম, ঠিক আছে। ভিটামিন সি এর জন্য স্কারভি হয়। ভিটামিন ডি এর জন্য রিকেটস হয়, অস্টিওম্যালেসিয়া হয়, এগুলো হয়, ঠিক আছে। ভিটামিন ই এর জন্য মানে বন্ধ্যাত্ব হয়, আর ভিটামিন কে এর জন্য ব্লাড ক্লটিং হয় না। এবার এখানে কিছু স্পেশাল দেওয়া আছে। ভিটামিন বি12-এ কিন্তু কোবাল্ট পাওয়া যায়, সেই জন্য ভিটামিন বি12-এর নাম সায়ানোকোবালামাইন, ঠিক আছে। তাহলে বডি কিছু ভিটামিন তৈরি করতে পারে না, ঠিক আছে, সেই জন্য আমরা কিন্তু খাবারের মাধ্যমে এগুলো নিতে হয়, ঠিক আছে। ভিটামিন কে আর ডি হচ্ছে আমাদের বডিতে সিনথেসিস করতে পারে, তৈরি করতে পারে। ভিটামিন কে সিনথেসিস হয় কোথায়? আমাদের কোলনে, ঠিক আছে, কোলনে, যেখানে একটা ব্যাকটেরিয়া দেওয়া হয়। ভিটামিন ডি সিনথেসিস সেটা আলট্রাভায়োলেট রে দ্বারা হয়, ঠিক আছে। নেক্সট চলে আসি আমাদের আমলা হচ্ছে সবচেয়ে বেশি, আমলাতে সবচেয়ে বেশি পাওয়া যায় ভিটামিন সি, ঠিক আছে। আচ্ছা, ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়, মানে দাঁত দিয়ে রক্ত বের হয়, ঠিক আছে, মানে দাঁতের মাড়ি দিয়ে রক্ত বের হয়, ঠিক আছে। ভিটামিন ডি যে কাজ করে মানে রিকেটস রোগ হয়, এটা কিন্তু ক্যালসিয়ামের জন্য হয়, ঠিক আছে। ভিটামিন দেখো, ডেফিসিয়েন্সি অফ ফ্লোরাইড সেটা হচ্ছে আমাদের দাঁতের প্রবলেম হতে পারে, যেটা ভিটামিন ডি এর জন্য হয়। ক্লিয়ার? এবার চলে আসে আমাদের এখান থেকে আর কিছু পড়তে হবে না। মিল্ক ইজ নট কনসিডার এ কমপ্লিট ফুড, মানে আমাদের দুধকে সুষম খাদ্য বলা হয় না। কেন? সেখানে ভিটামিন সি পাওয়া যায় না আর আয়রন পাওয়া যায় না। ক্লিয়ার? তাহলে এই জন্যেই আমাদের সুষম খাদ্য বলা হয় না। নেক্সট চলে আসে আমরা, এটা তো আমরা পড়ে নিয়েছি, ঠিক আছে, এটুকু আমরা পড়ে নিয়েছি। নেক্সট চলে আসি এখানে, সোডিয়ামের অভাবে, সোডিয়াম কোথা থেকে পাওয়া যায়? সোডিয়াম হচ্ছে নর্মালি সল্ট থেকে পাওয়া যায়, ফিশ, এগ, মিট এগুলো থেকে পাওয়া যায়। পটাশিয়াম, ঠিক আছে, অল এডিবল থেকে পাওয়া যায়, যে কোনো খাবার থেকে পাওয়া যাচ্ছে। তারপরে ক্যালসিয়াম মিল্ক, চিজ এগুলো থেকে পাওয়া যাচ্ছে। এই সমস্ত জিনিসগুলো তোমরা একবার দেখে নেবে, ঠিক আছে, আর প্রত্যেকটার ফাংশন দেখে নেবে। জিঙ্ক কোথা থেকে পাওয়া যায়, এর ফাংশন কী, ঠিক আছে, কোবাল্ট কোথা থেকে পাওয়া যায়। এইবার আমাদের এইডস, বিভিন্ন রোগ এবং সেগুলো কোথায় অ্যাটাক করে, ঠিক আছে, সিমটম কী। এইডস রোগ অ্যাটাক করে আমাদের মেনলি ইমিউনিটি সিস্টেমকে, ঠিক আছে। ডেঙ্গু ফিভার কোথায় অ্যাটাক করে? পুরো বডিতে অ্যাটাক করে। পোলিও গলা আর হচ্ছে ব্যাকবোন মানে নার্ভকে অ্যাটাক করে। ক্লিয়ার? ইনফ্লুয়েঞ্জা হোল বডিকে অ্যাটাক করে। স্মল পক্স হোল বডিকে অ্যাটাক করে, ঠিক আছে। র্যাবিস নার্ভাস সিস্টেমকে অ্যাটাক করে, যেমন জলাতঙ্ক রোগ বলা হয়, ঠিক আছে। আমাদের মেনিনজাইটিস ব্রেনকে অ্যাটাক করে, প্রচুর জ্বর হবে, ঠিক আছে। আর হারপিস যেটাকে বলা হচ্ছে সোয়ালিং অফ স্কিন, মানে স্কিন ফুলে যাবে, এই সমস্ত জিনিসগুলো। নেক্সট চলে আসে আমাদের টিটেনাস ডিজিজ। টিটেনাস এর ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটেনি, ঠিক আছে, নার্ভাস সিস্টেমকে অ্যাটাক করে, ঠিক আছে, সেটাকে লক জ ডিজিজ বলা হয়। কলেরার প্যাথোজেন নাম ভিব্রিও কলেরি, ইন্টেস্টাইনকে অ্যাটাক করে। টাইফয়েড সালমোনেলা টাইফি, এটাও ইন্টেস্টাইনকে অ্যাটাক করে, ঠিক আছে। টিউবারকুলোসিস কোথায় অ্যাটাক করে? লাংসকে, ভিভিআই, ঠিক আছে। ডিপথেরিয়া, ঠিক আছে, রেসপিরেটরি টিউবকে অ্যাটাক করে। প্লেগ লাংসকে অ্যাটাক করে, ঠিক আছে। তারপর হচ্ছে ল্যাপ্রেসি, এটা স্কিন আর নার্ভাস সিস্টেমকে অ্যাটাক করে। নিউমোনিয়া লাংসকে অ্যাটাক করে, ঠিক আছে। আর ট্রাইকোমা চোখকে অ্যাটাক করে, এই সমস্ত জায়গা আছে।
এবার জিঙ্ক বিভিন্ন যে আছে এগুলো আমরা পড়লাম, ঠিক আছে। দেখো এগুলো টোটালটা আমরা পড়লাম কিন্তু। তাহলে এই ছিল আমাদের আজকের পুরো টপিকটা, খুব শর্টের মধ্যে দিয়ে টোটালটা কিন্তু কমপ্লিট করার চেষ্টা করলাম। এবং বাদবাকিটা তোমরা যেগুলো পড়েছো ওগুলো পড়ে নাও। আর বিভিন্ন যে সরকারি বা গভর্নমেন্ট স্কিম, সেটার আন্ডারে কোন স্কিমগুলো কী হিসাবে কাজ করছে সেগুলো কিন্তু আমরা একটা ক্লাসে দিয়েছি। আর আজকে এই টপিকটা পুরোটাই দিয়ে দিলাম, ঠিক আছে। যেখানে পুরো তোমাদের সিস্টেম, ইমিউনিটি সিস্টেম থেকে শুরু করে ভিটামিন, তারপর হচ্ছে কোন খনিজ মৌলের অভাবে কী কী রোগ হয়, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। টোটাল এইটা পড়ে যাও, ঠিক আছে। তাহলে দেখবো অনেকগুলো কোশ্চেন কমন পড়ে যাবে। এটা ছিল আমাদের লাস্ট মিনিট সাজেশন, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট এটা, তোমরা ক্লাসটা বারবার করে রিপিটেড করো, ঠিক আছে। দিয়ে ঘুমিয়ে পড়ো, সকালবেলা উঠে পরীক্ষা দিতে যাবে, কোনো টেনশন নেওয়ার কিছু নেই। সবাইকে বেস্ট অফ লাক, সবাই খুব ভালো পরীক্ষা দাও এবং ঠান্ডা মাথায় পরীক্ষা দাও। এবং পরীক্ষার পরে অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে যে পরীক্ষা কেমন হলো, ঠিক আছে। চলো আজকের মতো এখানেই, আর তোমাদের টাইম লস করবো না। চলো, গুড নাইট।